প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 2026 সালের পরীক্ষার বাংলা সাজেশনের দ্বিতীয় পর্বে আজকে তোমাদের জন্য সমাস নিয়ে এসেছি। খুবই গুরুত্বপূর্ণ কিছু সমস্ত পদ আজকে এখানে উল্লেখ করেছি, যেগুলোর ব্যাসবাক্য এবং সমাসের নাম আলোচনা করা হবে প্রয়োজনীয় ব্যাখ্যা সহ। এবং আমি তোমাদের এতটুকু আশ্বাস দিতে পারি যে এই সমস্ত পদগুলো মনে রাখলে ব্যাসবাক্য সহ সমাসের নাম সহ তোমরা অবশ্যই উপকৃত হবে। শুরুতেই সাধারণ কর্মধারয়ের কিছু সমাস আছে, যেমন ধরো নীল পদ্ম, নীল যে পদ্ম, এভাবে এগুলোর ব্যাসবাক্য লিখতে হবে। রাজস্বী এবং রাজস্বীর মতো একই নিয়মে আছে মৌলভী সাহেব, দেবর্ষী বা দাদাবাবু, এবং এগুলোর ব্যাসবাক্য লিখতে হবে এভাবে: যিনি রাজা তিনিই ঋষি। রাজস্বী হলে এটা হবে। মৌলভী সাহেব হলে অবশ্যই ব্যাসবাক্য হবে: যিনি মৌলভী তিনিই সাহেব, যিনি দেব তিনিই ঋষি। এইভাবে সমস্ত পদের যদি শুরুতে মহা থাকে, ওটা যদি কোনো ব্যক্তি বোঝায়, তাহলে সেটার ব্যাসবাক্যতে কিন্তু মহা হবে না, মহান হবে। যেমন মহাকবি, মহান যে কবি; মহাজন, মহান যে জন; মহানবী, মহান যে নবী। আবার দেখো বেগুন ভাজা, মাছ ভাজা, আলু সিদ্ধ, এইখানে বিশেষণ অংশটা কিন্তু সামনে চলে আসবে, যেমন ভাজা যে বেগুন, ভাজা যে মাছ, সিদ্ধ যে আলু, এইভাবে। আর এই সবগুলোই হচ্ছে সাধারণ কর্মধারায়। মধ্যপদলোপী কর্মধারায়গুলো হচ্ছে আয়কর, জ্যোৎস্নারাত, পলান্ন। আর এগুলোর কিন্তু ব্যাসবাক্য এক একভাবে করতে হবে। এগুলো বারবার দেখলে তারপরে তোমার মনে থাকবে যে আয়করের ব্যাসবাক্য যে আয়ের নিমিত্তে কর, এইভাবে লিখতে হবে। জ্যোৎস্নারাত লিখতে হবে জ্যোৎস্না শোভিত রাত। পলান্ন, পল মিশ্রিত অন্ন। প্রাণ ভয়, প্রাণ হারানোর ভয়। মৌমাছি হচ্ছে মৌ বা মধু সংগ্রহকারী মাছি। সংবাদপত্র, সংবাদপত্র। সিংহাসন, সিংহ চিহ্নিত আসন। শিক্ষামন্ত্রী, শিক্ষা বিষয়ক মন্ত্রী। আবার চিকিৎসা শাস্ত্র, চিকিৎসা বিষয়ক শাস্ত্র। সাহিত্য সভা, সাহিত্য বিষয়ক সভা। গণতন্ত্র হচ্ছে গণনিয়ন্ত্রিত তন্ত্র। এইগুলো হচ্ছে মধ্যপদলোপী কর্মধারায়। এরপর আমরা কিছু উপমান কর্মধারয় এবং উপমিত কর্মধারয় দেখব। তোমাদের যাদের মনে নেই, একটু মনে করিয়ে দিচ্ছি পার্থক্যটা কিভাবে বুঝতে পারবে। যেইখানে এই যে তুলনাটা যে করা হচ্ছে, কচু কাটা, কচুর মতো কাটা, এই যে তুলনাটা করা হচ্ছে, এই তুলনার বিষয়টা যদি চোখে দেখা যায় বা অনুভব করা যায়, স্পর্শ করা যায়, সেই ক্ষেত্রে এটা হবে উপমান কর্মধারায়। যেমন কচু কাটা, কচুর মতো যে কাটছে, বিষয়টা তো দেখা যাচ্ছে, এই কারণে এটা হচ্ছে উপমান কর্মধারায়। কাজল কালো, কাজলের মতো কালো, দেখাই যাচ্ছে। কুসুম কোমল, কুসুমের মতো কোমল, অনুভব করা যাচ্ছে। তুষার শীতল, তুষারের ন্যায় শীতল। বজ্রকণ্ঠ, বজ্রের ন্যায় কণ্ঠ, এটাও অনুভব করা যাচ্ছে বা শোনা যাচ্ছে। আবার শশ ব্যস্ত, শশকের ন্যায় ব্যস্ত। শশক মানে হচ্ছে খরগোশ, অর্থাৎ খুব দ্রুত কেউ যখন ব্যস্ত থাকে, যেটা দেখা যায়, বোঝা যায়, সেটা হচ্ছে শশ ব্যস্ত। এগুলো উপমান কর্মধারায়। কিন্তু চরণ কমল, এইখানে এই যে কারো চরণ বা পাকে তুলনা করা হচ্ছে কমল বা পদ্ম ফুলের সাথে। এখন তোমাদের হয়তো মনে হতে পারে যে এটাও তো দেখা যাচ্ছে পা কমল ফুলের মতো, হয়তো নরম, কোমল, সুন্দর, সে কারণে হয়তো এই তুলনাটা দেওয়া হচ্ছে। এটাও তো দেখাই যাচ্ছে, তাহলে এটা কেন উপমিত কর্মধারায় হচ্ছে? বিষয়টা কিন্তু আসলে ওই কারণে তুলনা দেওয়া হয়নি। ধরো কোনো ব্যক্তি, খুবই শ্রদ্ধাভাজন কোনো ব্যক্তির পাকে তুলনা করা হচ্ছে কমল বা পদ্ম ফুলের সাথে, আসলে সৌন্দর্যের জন্য না। বিষয়টা হচ্ছে পদ্ম ফুলের যে পবিত্রতা, নিষ্কলুষতা, নিষ্পাপ একটা যে বিষয় থাকে, এই বিষয়টাকেই কিন্তু বোঝানোর জন্য এই কমলের সাথে পায়ের তুলনা করা হচ্ছে। এটা সৌন্দর্য যেটা দেখা যায় সেটা না, এটা হচ্ছে অনুধাবন করার বিষয়, যে কমলের ভিতরের যে অন্তর্নিহিত গুণটা আছে, সেই গুণটার সাথে ওই চরণ, যে শ্রদ্ধাভাজন ব্যক্তির কথা উল্লেখ করা হচ্ছে, তার পায়ের পবিত্রতার সাথে মিল আছে, এই রকম একটা ধারণা থেকে এই তুলনাগুলো করা হয়। এগুলো হচ্ছে উপমিত কর্মধারায়, যেগুলোর গুণটা দেখা যায় না, কিন্তু বিশেষ যে বৈশিষ্ট্যটা সেটা আমাদের বুঝে নিতে হয়। আবার চাঁদ মুখ বা মুখচন্দ্র, এখানেও কিন্তু এই যে চাঁদের সৌন্দর্য বা নির্মলতার সাথে এই মুখের তুলনা করা হচ্ছে, এই কারণে এটা হবে উপমিত কর্মধারায়। সে কারণে বাহুলতা, ফুলকুমারী, রক্তকমল, এগুলো হচ্ছে উপমিত কর্মধারায়। আবার রূপক কর্মধারায় আছে, যেখানে আরও গভীর এবং ব্যাপক একটা অর্থে তুলনাটা করা হয়। ক্ষুধা নল, ক্ষুধারূপ অনল। জীবন রূপ নদী, জীবন নদী। প্রাণ পাখি, প্রাণ রূপ পাখি। আরও কিছু রূপক কর্মধারায় হচ্ছে মনমাঝি, মোহনিদ্রা, যৌবন সূর্য।
এবার আমরা তৎপুরুষ সমাসে চলে যাই। শুরুতেই আছে দ্বিতীয় তৎপুরুষ। আমাদের নিশ্চয়ই মনে আছে যে তৎপুরুষ সমাসে বিভক্তি থাকবে, অর্থাৎ ব্যাস বাক্যে একটা বিভক্তি থাকবে। এই বিভক্তিটা লোপ পেয়ে সমস্ত পদটা তৈরি হয়। যেমন চিরসুখী, চিরকাল ব্যাপী সুখী। এই যে চির, ক্ষণ, দীর্ঘ এই শব্দগুলো দিয়ে যে সমস্ত পদগুলো আছে সেগুলোর ব্যাস বাক্যগুলো কিন্তু এভাবে লিখতে হবে, ক্ষণকাল ব্যাপী, দীর্ঘকাল ব্যাপী, এবং এগুলো সবই হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ। তিমির বিদারী, তিমিরকে বিদারী। দেশ ভাগ, দেশকে ভাগ। এই যে কে, এটা হচ্ছে দ্বিতীয় বিভক্তি, যেটার কারণে এটার নাম হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ। বিস্ময়াপন্ন, বিপদাপন্ন। বিস্ময়কে আপন্ন, বিপদকে আপন্ন। বই পড়া, বইকে পড়া। এবার তৃতীয় তৎপুরুষের কিছু গুরুত্বপূর্ণ সমস্ত পদ হচ্ছে মন গড়া, মেঘলুপ্ত। মন দ্বারা গড়া, মেঘ দ্বারা লুপ্ত। দ্বারা, দিয়ে, কর্তৃক, এগুলো হচ্ছে তৃতীয় বিভক্তি। শ্রমলব্ধ, শ্রম দ্বারা লব্ধ। বাগ বিতণ্ডা, বাগ দ্বারা বিতণ্ডা। মধুমাখা, মধু দ্বারা মাখা। চতুর্থী তৎপুরুষ থেকে যে গুরুত্বপূর্ণ সমস্ত পদগুলো আমাদের মনে রাখতে হবে, তপবন, তপের নিমিত্তে বন। এতিমখানা, এতিমের জন্য খানা। রান্নাঘর হচ্ছে রান্নার জন্য ঘর। গুরু ভক্তি, গুরুকে ভক্তি। পঞ্চমী তৎপুরুষ আছে কিছু, যুদ্ধবিরতি, যুদ্ধ থেকে বিরতি। এই যে হতে থেকে চেয়ে, এইগুলো হচ্ছে পঞ্চমী বিভক্তি। সত্যভ্রষ্ট, লক্ষ্যভ্রষ্ট। সত্য থেকে ভ্রষ্ট, লক্ষ্য থেকে ভ্রষ্ট। দেশ পলাতক, দেশ থেকে পলাতক। মেঘমুক্ত, মেঘ থেকে মুক্ত। ষষ্ঠী তৎপুরুষ হচ্ছে র এর এই বিভক্তিগুলো লোপ পাবে, যেমন অপরাহ্ন, অন্যের শেষ ভাগ। রাজপুত্র, রাজকবি, এগুলো হচ্ছে রাজার পুত্র, রাজার কবি। কিন্তু রাজপথ আর রাজহংস কিন্তু একটু ব্যতিক্রম। পথের রাজা, হংসের রাজা। এখানে কিন্তু রাজার পথ বা রাজার হংস এইভাবে হবে না। গৃহকর্ত্রী হচ্ছে গৃহের কর্ত্রী, এটাও ষষ্ঠী তৎপুরুষ। গল্প প্রেমিক, গল্পের প্রেমিক। পুষ্প সৌরভ, সন্ধ্যা প্রদীপ। পুষ্পের সৌরভ আর সন্ধ্যার প্রদীপ। কর্মকর্তা হচ্ছে কর্মের কর্তা, ষষ্ঠী তৎপুরুষ। কবিগুরু, কবিদের গুরু। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই একটা ষষ্ঠী তৎপুরুষ আমরা পেয়েছি যেটা হচ্ছে বহু বচনে ব্যাসবাক্য লিখতে হবে। কবিগুরু, কবিদের গুরু। এবার দেখা যাক সপ্তমী তৎপুরুষে কি কি পড়বো আমরা। অকাল মৃত্যু, অকালে মৃত্যু। অকাল বার্ধক্য, অকালে বার্ধক্য। অভূতপূর্ব, পূর্বে ভূত। এই অভূতপূর্ব, অদৃষ্টপূর্ব এগুলোও খুব গুরুত্বপূর্ণ। যেখানে ব্যাসবাক্য দেখবে একটু ব্যতিক্রম, যে পরেরটা আগে চলে এসেছে, এই সমস্ত পদগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অদৃষ্টপূর্ব হচ্ছে পূর্বে অদৃষ্ট। গুণমুগ্ধ, গুণে মুগ্ধ, এটাও সপ্তমী তৎপুরুষ। বনভোজন, বনে ভোজন। বনবাস, বনেবাস, এটাও হচ্ছে সপ্তমী তৎপুরুষ। আর একটা আছে সলিল সমাধি, সলিলে সমাধি। এবার উপপদ তৎপুরুষ আছে, যেখানে কোনো একটা কাজ করে কেউ, এইভাবে বোঝায়। যেমন ধরো জাদুকর, জাদু করেছে, উপপদ তৎপুরুষ। গৃহস্থ, গৃহে থাকে যে। পঙ্কজ, পঙ্কে জন্মে যা। মৃত্যুঞ্জয়, মৃত্যুকে জয় করেছে যে। এগুলো হচ্ছে উপপদ তৎপুরুষ। অলুক তৎপুরুষ আছে গানের আসর, গানের আসর। ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম, অর্থাৎ সমস্ত পদ ব্যাসবাক্য কোনো পরিবর্তন হয় নাই, এবং ব্যাসবাক্যের যে বিভক্তি এর র, এগুলো সমস্ত পদে থেকে গেছে। এই কারণেই আমরা এটাকে বলছি অলুক তৎপুরুষ। এরপর আছে অনাশ্রিত, নয় আশ্রিত, নৈ তৎপুরুষ। অমানুষ, নয় মানুষ। অনেক, নয় এক। অনতি বৃহৎ, নয় অতি বৃহৎ। অবিশ্বাস্য, নয় বিশ্বাস্য। নিরর্থক, নয় অর্থক। এগুলো সবই নৈ তৎপুরুষের উদাহরণ। এরপরে আমরা দেখব দ্বন্দ্ব সমাস, এবং দ্বন্দ্ব সমাসও কয়েক রকম হয়ে থাকে। যেমন ধরো সমার্থক দ্বন্দ্ব আছে, জনমানব, এগুলো হচ্ছে সমার্থক দ্বন্দ্ব। আবার আরেকটা আছে হাট বাজার, এগুলো হচ্ছে সমার্থক। আবার দম্পতি, জায়া ও পতি, খুব গুরুত্বপূর্ণ দ্বন্দ্ব সমাসের মধ্যে এটা, কারণ এখানে ব্যাসবাক্যে একটু আলাদা বিষয় আছে। জায়া ও পতি হচ্ছে দম্পতি, মিলনার্থক দ্বন্দ্ব, কিন্তু এটা মনে রাখতে হবে। দোয়াত কলম, দোয়াত ও কলম, এটাও মিলনার্থক দ্বন্দ্ব। বিপরীতার্থক দ্বন্দ্ব হচ্ছে হিতাহিত, হিত ও অহিত। আর 7, 17, এটা হচ্ছে সংখ্যাবাচক দ্বন্দ্ব, 7 ও 17। পথে প্রান্তরে, পথে ও প্রান্তরে অলুক দ্বন্দ্ব, কারণ বিভক্তি এখানে থেকে গেছে। এই বিভক্তি এইটা সমস্ত পদেও আছে, পথে প্রান্তরে। দা কুমড়া হচ্ছে দা ও কুমড়া, বিরোধার্থক দ্বন্দ্ব। ওহি নকুলও বিরোধার্থক দ্বন্দ্ব, ওহি ও নকুল বিরোধ বোঝাচ্ছে পরস্পর। এরকম আরেকটা আছে সাপে নেউলে, সাপে ও নেউলে, এটা কিন্তু বিরোধার্থকও হয়, আবার
অলুক দ্বন্দ্ব হয়, তবে আমরা অবশ্যই অলুক লিখব, কারণ বিভক্তি এই যে সাপের সাথে এ বিভক্তিটা থেকে গেছে, কাজেই বিরোধার্থক মনে হলেও এটা কিন্তু অলুক দ্বন্দ্ব লিখতে হবে। হাতে পায়ে, হাতে ও পায়ে, এটাও অলুক দ্বন্দ্ব। আমরা, সে, তুমি ও আমি, এই যে একশেষ দ্বন্দ্বের কিছু উদাহরণ আছে, আমরা, তোমরা, আমাদের, এগুলো মনে রাখতে হবে। 80-20 হচ্ছে 80-তে 20 যার। এবার আমরা বহুব্রীহি সমাসে চলে এসেছি, যেখানে পূর্বপদ পরপদ কোনোটাই না, অন্য একটা ব্যক্তি বা বস্তুকে বোঝানো হয়। 80-20 মানে হচ্ছে সাপ, যার 80 বা দাঁতে 20 আছে। চতুর্ভুজ, চতুর্ভুজ যার, এটা কিন্তু বহুব্রীহি সমাস। অনেকে এখানে চতুর্ভুজের সমাহার এইভাবে লিখে এটাকে দ্বিগু সমাস বানিয়ে ফেলে, কিন্তু এটা কিন্তু ভুল। চতুর্ভুজ হবে হচ্ছে চতু বা চারটা ভুজ বা বাহু যার আছে। তিমির কুন্তলা, তিমিরের মতো কুন্তল যার বা চুল যার, তিমির বা অন্ধকারের মতো, এটাও বহুব্রীহি সমাস। তেপায়া, এটাও ভুল হওয়ার সম্ভাবনা থাকে, অনেকেই লেখে 3 পায়ের সমাহার, এটা কিন্তু আসলে হবে তে বা 3 পায়া আছে যাতে, অর্থাৎ একটা আসবাব যার 3টা পায়া আছে, এটা কোনো সমাহারের কোনো বিষয় নেই এখানে। সে তার, সে তার যার, এটাও বহুব্রীহি সমাস। নদীমাতৃক, নদী মাতা যার, বহুব্রীহি সমাস। মহাত্মা, মহৎ আত্মা যার। মন্দভাগ্য, মন্দভাগ্য যার। বিশালাক্ষী, বিশাল অক্ষী যার। বিপত্নিক, বি বা গত পত্নী যার, যার স্ত্রী মারা গেছে, পত্নী মারা গেছে, তাকেই বলা হয় বিপত্নিক। এগুলো সবই বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাসেরও কিন্তু প্রকারভেদ আছে, কিন্তু সেগুলো অত গুরুত্বপূর্ণ নয়, এবং সবচেয়ে বড় কথা বহুব্রীহি সমাসে অনেক বেশি কনফিউশন তৈরি হয়। এ কারণে প্রকারভেদ না পড়ে সবগুলোই বহুব্রীহি মনে রাখতে পারো। একটা জায়গায় তোমরা প্রকারভেদটা উল্লেখ করে দিলে এটা পরবর্তী নাম্বারগুলো তোলার ক্ষেত্রে খুব ভালো প্রভাব ফেলবে। যেমন বেতিহার বহুব্রীহি যেখানে আছে, যেমন ধরো এই শব্দগুলো কোলাকুলি, কানাকানি, হাসাহাসি। কোলে কোলে যে মিলন, কানে কানে যে কথা, হাসতে হাসতে যে ক্রিয়া। এই যে শব্দগুলো মানে কোনো একটা কাজ বোঝাচ্ছে এবং পূর্বপদ পরপদ প্রায় একই রকম দেখতে, এইগুলো হচ্ছে ব্যতিহার বহুব্রীহি। কোলাকুলি, কানাকানি, হাসাহাসি, চুলাচুলি, এই শব্দগুলো মনে রাখতে পারো। এবার দেখি আমরা দ্বিগু সমাসে কোন সমস্ত পদগুলো মনে রাখবো। এই দেখো, এখানে কিন্তু দ্বিগু সমাসের যতগুলো আছে এর মধ্যে থেকে একটা না একটা অবশ্যই আসবে, খুব গুরুত্ব দিয়ে মনে রাখার চেষ্টা করবে। চতুর্দশ পদী, চতুর্দশ পদের সমাহার। চৌরাস্তা, চৌরাস্তার সমাহার। তেপান্তর, তে প্রান্তরের সমাহার। এই সবগুলোই কিন্তু পূর্বপদে একটা সংখ্যাবাচক শব্দ থাকবে এবং সব কিছু মিলে একটা সমাহার বোঝাবে। শতাব্দী, শত অব্দের সমাহার। সপ্তাহ, সপ্ত অহের সমাহার। সপ্তর্ষি, সপ্ত ঋষির সমাহার। ত্রিফলা, ত্রি বা 3 ফলের সমাহার। ত্রিলোক, ত্রিলোকের সমাহার। এগুলো দ্বিগু সমাস। অব্যয়ীভাব, এখান থেকেও তোমরা কম পক্ষে 2টা কমন পাবে। এই অব্যয়ীভাবের বৈশিষ্ট্য হচ্ছে পূর্বপদে একটা অব্যয় থাকবে বা উপসর্গ থাকবে এবং ওইটার অর্থই প্রাধান্য পাবে। অতিমাত্রা, এই অব্যয়ীভাব সমাসের ব্যাস বাক্যগুলো কিন্তু খুব খেয়াল রাখতে হবে, এগুলো এক একটা এক এক রকমভাবে হচ্ছে এবং কোনটা কিভাবে হচ্ছে কয়েকবার দেখলেই এটা মনে থাকবে। অতিমাত্রা হচ্ছে মাত্রাকে অতিক্রান্ত। উদ্বেল, উচ্ছৃঙ্খল, উচ্ছ্বাস, এগুলো হচ্ছে বেলাকে অতিক্রান্ত। উদ্বেল, উচ্ছৃঙ্খল হচ্ছে শৃঙ্খলাকে অতিক্রান্ত। উচ্ছ্বাস, শ্বাসকে অতিক্রান্ত। এগুলো কিন্তু অব্যয়ীভাব সমাস। আকর্ণ, কর্ণ পর্যন্ত। আকণ্ঠ, কণ্ঠ পর্যন্ত। আবার আরক্তিম, ঈষৎ রক্তিম। আলুনি, লবণের অভাব। আমরণ হচ্ছে মরণ পর্যন্ত। অমিল, মিলের অভাব। আপাদমস্তক, পা থেকে মাথা পর্যন্ত। উপনদী, উপজেলা হচ্ছে নদীর সদৃশ উপনদী, আর উপজেলা জেলার সদৃশ। উপকণ্ঠ, কণ্ঠের সমীপে, অর্থাৎ উপ থাকলেই যে সব সদৃশ হবে বিষয়টা কিন্তু এরকম না। আ থাকলেই যে সব পর্যন্ত হবে এরকম না। এই কারণেই বলেছি যে একটু ভালো করে খেয়াল রাখতে হবে ব্যাস বাক্যগুলো। যাই হোক, শব্দের শুরুতে যদি যথা থাকে অব্যয়ীভাবে, তাহলে সে সাধারণত সেখানে অতিক্রম না করে এই রকম করে ব্যাস বাক্য হয়। যথারীতি হচ্ছে রীতিকে অতিক্রম না করে। যথেষ্ট, ইষ্টকে অতিক্রম না করে। যথাবিধি, বিধিকে অতিক্রম না করে। যথাসাধ্য, সাধ্যকে অতিক্রম না করে। এইভাবে লিখতে হবে ব্যাস বাক্যগুলো।
এগুলো অবশ্যই অব্যয়ীভাব সমাস। আর একটা আছে দুর্ভিক্ষ, ভিক্ষার অভাব, এটাও অব্যয়ীভাব। এরপর আমাদের আরও কিছু সমস্ত পদ আছে এবং আমাদের রেগুলার যে 6টা সমাস তার বাইরে আরও 2টা সমাস আমরা জানি, নিত্য সমাস আর প্রাদি সমাস। নিত্য সমাস হচ্ছে অন্য বোঝায়, সাধারণত শব্দের শেষে অন্তর আছে এরকম যে শব্দগুলো, সেগুলোই হচ্ছে নিত্য সমাস। যেমন কালান্তর, গৃহান্তর, অন্যকাল, অন্য গৃহ, দেশান্তর, অন্য দেশ, যুগান্তর, অন্য যুগ, বাক্যান্তর, অন্য বাক্য, রূপান্তর, অন্য রূপ। এই যে অন্য দিয়ে যে ব্যাস বাক্যগুলো হচ্ছে এগুলো হচ্ছে নিত্য সমাস। আবার ব্যাস বাক্যে যদি প্র থাকে এবং সেটা দিয়ে প্রকৃষ্ট বোঝায় তাহলে সেটাকে আমরা বলবো প্রাদি সমাস। প্রাদি মানে হচ্ছে আদিতে প্র আছে, প্র যোগ আদি, আর এই প্র এখানে প্রকৃষ্ট বা উৎকৃষ্ট, ভালো একটা উদাহরণ এটা এখানে ব্যাখ্যা করছে। যেমন প্রগতি, প্রকৃষ্ট গতি মানে খুব ভালো গতি, উন্নতি বোঝাচ্ছে। প্রভাত, প্র বা প্রকৃষ্ট ভাত, এগুলো ব্যাস বাক্য কিন্তু এভাবেই দেওয়ার চেষ্টা করবে, প্র এবং ব্র্যাকেটে প্রকৃষ্ট লিখবে। প্রভাব হচ্ছে প্র বা প্রকৃষ্ট ভাব, প্রবচন, প্রকৃষ্ট যে বচন। প্রশান্তি, প্রশান্তি, প্রবাদ, প্র বা প্রকৃষ্ট বাদ, এগুলো সবই প্রাদি সমাস। এখানে খুব গুরুত্বপূর্ণ ব্যাস বাক্যগুলো এভাবেই লেখা। আর এই নিত্য সমাস আর প্রাদি সমাস এখান থেকেও কিন্তু একটা না একটা অবশ্যই কমন পাবে, একটার বেশিও পেতে পারো। এখানে কিন্তু খুব বেশি সমাস আলোচনা করা হয়নি, খুবই অল্প সমস্ত পদ এখানে আমি উল্লেখ করেছি। তবে এতটুকু নিশ্চয়তা দিতে পারি, এই সমস্ত পদের ব্যাস বাক্য এবং সমাসের নাম যদি বুঝে তুমি জানো যেটা কেন হচ্ছে, কেন অব্যয়ীভাব সমাস হচ্ছে, কেন দ্বিগু সমাস হচ্ছে, তাহলে এর বাইরে যেটাই আসুক তুমি কিন্তু নিজের কমন সেন্স থেকেই লিখতে পারবে। কাজেই আবারও অনুরোধ করছি এই সমস্ত পদগুলো খুব ভালো করে বুঝে পড়ার চেষ্টা করবে। সবাইকে ধন্যবাদ এবং শুভকামনা, ভালো থেকো।